বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। দেশ ও মাতৃকার সেবা, সেই দেশ ও মাতৃকার সেবা শুধুমাত্র ইউটিউবে বসে বা এপিসোডে বা সংবাদ মাধ্যমে কথা বলে সবসময় হয় না। দেশ ও মাতৃকার সেবা দেশের মাটি মেখে, জলে ভিজে, রোদে পুড়ে তবেই দেশ মাতার সেবা করা যায়। প্রথমেই আপনাদের কাছে, সকলের কাছে মার্জনা চেয়ে নিচ্ছি যে গত দুদিন আপনাদের সামনে কোনো এপিসোড নিয়ে হাজির হতে পারিনি। তার কারণটা এক্ষুনি আপনাদেরকে বললাম। এখন সেই দেশমাতৃকার সেবা করতে গিয়ে যদি নিজের সঙ্গে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনাবলী তার সাথে জড়িয়ে যায়, তখন সময় সংকুলন করে ওঠাটা একটু মুশকিল হয়ে দাঁড়ায়। এখন বিষয় হচ্ছে কি? বিষয় হচ্ছে দেশের মাটি। দেশের মাটি, এটাকে যদি আপনি একটু বিশ্লেষণ করে ভাবেন, সেটাই হচ্ছে সেই দেশের মাটি লুণ্ঠনের যে কর্ম হয়েছিল, যেটাকে আমরা বলি ল্যান্ড জিহাদ হয়েছিল গত 15 বছর যাবৎ। সেই ল্যান্ড জিহাদের প্রতিবাদ করা, এবং সেই প্রতিবাদ করতে গিয়ে বহু মানুষের জীবন সম্পত্তি ধ্বংস হয়ে গেছে, লুট হয়ে গেছে। কিন্তু যারা যুঝেছেন, সেই যুঝে থাকা মানুষ, যারা লড়াইটা লড়েছেন, সেই লড়াই করা মানুষের পরিমাণটা কত? অসংখ্য। 93% মানুষ ভোট দিয়েছেন। 93.78% ভারতের ইতিহাস তৈরি হয়েছে, রেকর্ড তৈরি হয়েছে। কিসের বিরুদ্ধে? এই অপকর্মগুলোর বিরুদ্ধে। দেখুন, পুরনো কথা যেগুলো আমি এপিসোডে অসংখ্যবার আপনাদেরকে বলেছি, আগে বলেছি, আজকে আপনারা সেগুলো ফলে যেতে দেখছেন, সেগুলো নতুন করে বলবার কিছু নেই। সেই এইবারে ভোটের ফলাফল কি হবে, কি আগামী দিনে এই তৃণমূল কংগ্রেসের অস্তিত্বই থাকবে না, এবং ওই স্বৈরাচারী এবং স্বৈরাচারিণী তাদের অন্যান্য পৃথিবীর সমস্ত স্বৈরাচারী শাসকের যা যা পরিণতি, কি কি লক্ষণ হয়, সে সমস্ত আপনাদের সামনে তুলে ধরেছি। কিন্তু এখন চলছে সমাজের জঞ্জাল পরিষ্কার করবার কাজ। সমাজ এখন জঞ্জাল পরিষ্কার করছে। দেশের সংবিধান, দেশের আইন ব্যবস্থা প্রতিষ্ঠিত হচ্ছে। দেশের ডবল ইঞ্জিন সরকার পশ্চিমবঙ্গে প্রথম, কেন্দ্রে এবং রাজ্যে সেটা চালু হয়েছে। আজকে মায়েরা, বোনেরা, তারা বিনা পয়সায় সরকারি পরিবহনে যাতায়াত করছেন। অন্নপূর্ণা ভাণ্ডার প্রত্যেকের যারা যোগ্য তাদের কাছে পৌঁছে যাচ্ছে। ভুয়ো যারা আছে, ওই যে বললাম জঞ্জাল পরিষ্কার চলছে, ভুয়ো যারা আছে তাদের বাতিল হচ্ছে। পুরুষ লক্ষ্মীর ভাণ্ডার বাতিল হচ্ছে। মৃত যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত বাতিল হচ্ছে। কাজেই সরকার জঞ্জাল পরিষ্কার করছে, সমাজ জঞ্জাল পরিষ্কার করছে, এবং সেই আগামী যে সুন্দর সমাজটা আসতে চলেছে, যেখানে একটি শিশু বেড়ে উঠবে, সুন্দর শিক্ষা পাবে, এবং ওই শিশুই আগামী দিনের ভবিষ্যৎ, এবং এই শিশুর হাতেই আমাদের ভাবি কাল। তাহলে এবার যদি আমি পরপর আপনাদেরকে বলি যে শুধুমাত্র লড়াই, মুখে ফেসবুকে এরকম করে যদি কাউকে বলা হয়, তাকে ছোট করা হয়, তার কারণ কি? মানুষ অনেক সময় মানে এতটাই অত্যাচারিত হয়েছে যে মানুষ অনেক সময় কিছুই করতে পারেনি। সে তখন ফেসবুকটাকে আঁকড়ে নিয়েছে, সে তখন ইউটিউবটাকে আঁকড়ে নিয়েছে, নিয়ে তার মতো করে তার প্রতিবাদ জানিয়েছে। আর প্রাণহানি, আশঙ্কা, এই সমস্ত জিনিস আগে ছিল, যাকে বলে। এবার কি হয়েছে? প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদী কি বলেছেন? ভয় আউট, ভরসা ইন। আর
বেআইনি যা যা কিছু হয়েছে, তাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কি বলেছিলেন? আত্মসমর্পণ করে নাও 29 তারিখের আগে। 4 তারিখের পর 5 তারিখ ভাজপা সরকার গঠন হবে, সোনার বাংলা সরকার গঠন হবে। তখন কিন্তু অপরাধীদের খুঁজে খুঁজে শাস্তি হবে, শাস্তির ব্যবস্থা করা হবে। আচ্ছা, এখন আর কিছু করার নেই। মানুষ প্রচুর ধৈর্য ধরেছে, হাতে পায়ে ধরেছে, কাকুতি মিনতি করেছে যে আমাদের সঙ্গে এরকম করো না। নিরীহ মানুষ, সে তো কোনো ক্ষতি করেনি তাদের। কিন্তু এবার আসুন আসল জায়গায়, যেটা দিয়ে আমি প্রথম শুরু করেছিলাম, যে ল্যান্ড জিহাদ, দেশের মাটি, দেশ ও মাতৃকাকে লুট করে নেওয়ার প্রচেষ্টা, না, সেটা আর মানা হবে না। দেশের মাটির সঙ্গে কোনো রকম আপোষ নেই। আপনারা ভাবতে পারেন যে শিক্ষা সংস্কৃতির পীঠস্থান যে সমস্ত কেন্দ্র, আমি আপনাদেরকে বলতাম একদম বর্ডার এলাকা, টাকি, হাসনাবাদ, বসিরহাটের বিভিন্ন অংশ, সেই সমস্ত জায়গাগুলো জাস্ট লুট হয়ে গেছে এবং বিভিন্ন রকমের জাল কাগজ বানিয়ে সেইগুলোকে দখল করেছে। অসহায় মানুষদের বিভিন্ন রকম ভাবে ভয় দেখিয়েছে। যেসব মানুষ প্রতিবাদ করতে পারেনি, সেই সমস্ত মানুষ বাধ্য হয়েছে তখন আপোষ করে কবে সুদিন আসে সেই জন্যে অপেক্ষা করে থাকতে। আপনারা ভাবতে পারেন 1862 সালে একটি জায়গাতে একটি স্কুল প্রতিষ্ঠিত হচ্ছে, যদিও সেটা স্বীকৃত, তারও সেই প্রতিষ্ঠার অংশটা আরো আগে, ঘটনাটা আরো আগে। সেটাকে যদি আপনি ছেড়ে দিয়ে 1862 ধরেন, বিদ্যাসাগরের জন্ম তারিখ হিসাব করুন আর 1862 সাল হিসাব করুন, যেখানে একটি গার্লস স্কুল চালু হচ্ছে যে এলাকাটি, সেই এলাকাটির নাম টাকি। আপনারা হিসাব করুন 1832 সাল, যেখানে একটি গভর্নমেন্ট স্কুল তৈরি হচ্ছে, একটি ডিস্ট্রিক্ট লাইব্রেরি তৈরি হচ্ছে, একের পর এক শিক্ষামূলক কর্মকাণ্ড সেখানে এগিয়ে চলেছে। একটি পৌরসভা এলাকা, যা কিনা ভারতবর্ষের প্রথম 4টি পৌরসভার একটি। তাহলে সেই জায়গাটিতে শিক্ষা, সেখান থেকে শিক্ষার পীঠস্থান বলা হতো সেখানে, নাট্য চর্চা থেকে, কবিতা চর্চা থেকে কি না হতো সেখানে। কিন্তু 2011 পরে চিত্রটা রকেটের গতিতে পরিবর্তিত হয়ে গেল, উন্নতির না অবনতির, অন্ধকারের। এই সমস্ত কিছুকে ছাপিয়ে সেখানে এগিয়ে গেল একের পর এক জায়গা লুট, সরকারি সম্পত্তি মানে সরকারি জায়গা লুট। সেই সমস্ত সরকারি জায়গা লুট করে সেখানে উঠলো বিশাল বিশাল ইমারত, সেগুলো এক একটা গেস্ট হাউস। আজকে যে বিশেষ তথ্য আপনাদের সামনে দিতে এসেছি, সেগুলো আমাদের কাছে সূত্র মারফত যে খবর, এখনো পর্যন্ত আমরা জানতে পাচ্ছি যে বিপুল পরিমাণে এই অবৈধ নির্মাণে, এবং আপনারা সংবাদ মাধ্যম, বিভিন্ন খবরের কাগজে, টিভিতে এগুলো দেখছেন, নতুন কিছু নয়। বিপুল পরিমাণে এই অবৈধ নির্মাণ কোথা থেকে উঠেছে জানেন? নদীর একদম, যাকে বলে রিভার ব্যাংক, একদম নদীর গা থেকে উঠেছে, জল থেকে উঠেছে। কোন রকম সরকারি প্রশাসনিক নিয়ম নীতি তোয়াক্কা তারা করেনি, এবং সেটা চলতোই চলতো। শিক্ষা আস্তে আস্তে সেখানে চাপা পড়ে গেল। তার কারণ শিক্ষা ব্যবস্থাটাই তো ওই স্বৈরাচারী সরকারের আমলে ধ্বংস হয়ে গেছে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কি না হয়েছে। আর এই সমস্ত গেস্ট হাউসের যেটা জানা যাচ্ছে, যে যেটা সরকারি, এখন আমাদের এই নতুন সরকারের যা নিয়ম, অবৈধ নির্মাণ কোনো রকম ভাবে বরদাস্ত করা হবে না, তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার প্রসেসও আমাদের কাছে যা জানা যাচ্ছে সেগুলো শুরু হয়েছে। এরপর কি, এই যে চতুর্দিকে শুধুমাত্র কি টাকি, সারা পশ্চিমবঙ্গ জুড়ে কি দেখতে পাচ্ছেন? শুধু জমি লুট, জমি লুট, জমি লুট। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে কেন বলুন তো মশাই পাওয়ার অফ অ্যাটর্নি বেরোবে? তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে কেন বলুন তো মশাই দলিল বেরোবে? তার কারণ আমি এইটা বারবার করে সমস্ত মানুষদের বোঝানোর চেষ্টা করতাম অতীতেও, যে যা কিছু কেলেঙ্কারি দেখছেন, এই কয়লা, বালি, মাটি, তারপরে কি পাথর, যা যা কিছু কেলেঙ্কারি আছে,
এমনকি শিক্ষক নিয়োগ দুর্নীতি। তারপরে কি হয়ে গেল? তোলাবাজি। হয়তো সেটা তো নতুন করে বলবার কিছু নেই। একজন সবজি বিক্রেতা, টোটো চালক থেকে শুরু করে মানে একদম সর্বোচ্চ বিভিন্ন রকম জায়গা পর্যন্ত বিজনেসের সবার কাছ থেকে তোলা। আচ্ছা, এই যে টাকাটা, এই যে হিউজ ফান্ড, এইটা কোথায় ইনভেস্ট করতো এরা? দক্ষিণ 24 পরগনায় দেখুন। পুষ্পা, চলে আসুন সোনা পাপ্পু, এদিকে চলে আসুন। এবার আসুন উত্তর 24 পরগনার দিকে। একের পর এক নাম আপনারা এর আগেও জেনেছেন, দেখছেন টিভি খবরের কাগজে, কিন্তু মানে ঘটনাটা এক জায়গায় গিয়ে মিলে যাচ্ছে। সেটা কি? জমি লুট। জমি লুট করে কোথাও কোথাও এমন হয়েছে যে জমির তো অনেকে জানেন না হয়তো, জমির বিভিন্ন রকম চরিত্র থাকে। কোনোটা বাস্তু, কোনোটা বাগান, কোনোটা শালি, মানে খেতি জমি, এরকম বিভিন্ন রকম চরিত্র থাকে। এরা সে সমস্তটা তোয়াক্কা করেনি। আর তার মধ্যে জমি চরিত্রের মধ্যে একটা বড় অংশ হচ্ছে ওয়েটল্যান্ড বা পুকুর, এই সমস্তগুলো আছে। সেগুলো বুঝিয়ে দিয়ে লাগাতার বুঝিয়ে গেছে পুকুর। এবং ওই প্রাচীন শহর, যে শহরটির কথা আপনাদেরকে বলছি, টাকি পৌরসভা, লাগাতার পুকুর বুঝিয়ে গেছে। ঐতিহ্যবাহী জলাশয়, মতিঝিল, এরকম এরকম জায়গা, আরো আরো বহু বহু বড় বড় পুকুর, বলে শেষ করা যাবে না, সেগুলো সমস্ত বুঝিয়ে দিয়েছে। যেগুলো সুধী দর্শক বৃন্দ, আপনারা সেটা পৃথিবীর যে কোনো অংশ থেকে এই এপিসোড দেখেন না কেন, জানেন যে পশ্চিমবঙ্গের হেন কোনো জলাশয়, হেন কোনো পুকুর বোধহয় আর পড়ে থাকতো না যদি ওই টিএমসি কংগ্রেস সরকার আবার এখানে আসতো। কাজে শুধুমাত্র মানুষকে জীবনের হুমকি দিয়ে এরা ক্ষান্ত হয়নি। এইবার বলি আসল কথাটা, যে ঘরে ওয়াপসি, ঘরে ফিরে আসা একটি মানুষ, যে ঘর ছাড়া, একমাত্র তার যন্ত্রণা আর একজন ঘর ছাড়া মানুষই বোঝে। কিন্তু সে কোথা থেকে ঘর ছাড়া হচ্ছে? সে নিজের দেশে, নিজের দেশমাতৃকার থেকে, মানে এটা ভাবতে হবে পশ্চিমবঙ্গের মধ্যে থেকে না, বাংলাদেশ থেকে ঘর ছাড়া হচ্ছে না, পশ্চিমবঙ্গের মধ্যে থেকে সে তাকে পালিয়ে যেতে হচ্ছে। যেটা আপনারা দেখেছিলেন মালদা, মুর্শিদাবাদের সেই ঘটনাগুলিতে, যেখানে লাইন দিয়ে মানুষ অত্যাচারিত হয়ে নদী পার হয়ে পশ্চিমবঙ্গেরই আরেকটি জেলাতে গিয়ে পালিয়ে যেতে বাধ্য হচ্ছে। সেই একই ঘটনা আরো বহু মানুষের সঙ্গে বহু জেলাতে বহু স্থানে ঘটেছে। তাহলে তারাও তো উদ্বাস্তু, কিন্তু বলা যাবে না উদ্বাস্তু, কারণ আমার তো নিজের দেশে আমি উদ্বাস্তু হয়ে থাকার। সেই যন্ত্রণা কে নেবে? আর কে ফিরিয়ে দেবে? কে ফিরিয়ে দেবে 7টা বছর? কে ফিরিয়ে দেবে এই কারোর 15টা বছর? কত মানুষ এই অভাব যন্ত্রণা এইভাবে চলে আসাতে, সে তার হয়তো খুব মেধাবী তার ছেলে বা তার মেয়ে, তাকে হয়তো একটু ভালো পড়াশোনার সুযোগ দিতে পারলে সে হয়তো ভালো ভালো কোনো পোস্টে যেতে পারতো। তারা সেটা সেই পড়াশোনার খরচ হয়তো জোগাড় করতে পারেনি। তার কারণ ওই স্বৈরাচারী সরকার, ওই মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারী সরকার। এক একটা কলেজে ভর্তি হতে গেলে কারো 40,000, 50,000, 1 লাখ টাকা ঘুষ, শুধুমাত্র ভর্তি হতে গেলে। না, ভুল ভাববেন না, সে অযোগ্য না, তার নাম বেরিয়েছে লিস্টে, তৎসত্ত্বেও তাকে ভর্তি হতে গেলে টাকা দিতে হতো। আপনি ভাবুন। তাহলে সেই মানুষগুলি এই সমস্ত সন্তানদের লেখাপড়াটাও করাতে পারলেন না, ফলত একটা বিরাট বড় প্রজন্ম ধ্বংস করে দিল ওই মানুষগুলো। তার প্রতিকার হবে না? কেউ ফিরিয়ে দেবে সেই ভবিষ্যৎ? হয়তো। যে অনেক সময় আমরা, যেটা গ্রামাঞ্চলের ছেলে মেয়ে, তারা জানি যে গাছের ওপর আঘাত পড়লে গাছ নুইয়ে পড়ে, কিন্তু উপযুক্ত ভৌগোলিক পরিবেশ আসলে, আবহাওয়া আসলে, সে আবার মাথা তুলে দাঁড়ায়। শুকিয়ে যাওয়া গাছেও কিন্তু কচি পাতা কচায়। আজকে আমাদের এই পশ্চিমবঙ্গে ভোট হয়ে গেছে বলে চুপচাপ পড়ে থাকলে হবে না। এইখানে মানুষের সেই অত্যাচারে, যা অত্যাচার ঘটেছে, সেই অত্যাচারগুলোকে লিপিবদ্ধ করতে হবে। আমাদের এই সোনার বাংলার প্রশাসন, আমাদের মুক্তি সূর্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আমাদের বিশ্বের সর্বজন শ্রদ্ধেয় যিনি নেতা মাননীয় নরেন্দ্র মোদী মহাশয়, এনারা আমাদের এই মুহূর্তে এই সমাজের অভিভাবক। এনারা বলেছেন পুলিশ স্বাধীন হয়েছে, বন্দী ছিল। সেই প্রশাসনের সাহায্য নিতে হবে, সেই প্রশাসনকে জানাতে হবে, মুখ খুলতে হবে, হাতে লিখতে হবে, তাদের কাছে জমা দিতে হবে অভিযোগ।
তবে এই সমাজ পরিচ্ছন্ন হবে। এই সুধী দর্শকবৃন্দ, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দুখানা কমিশন গঠন করে দিয়েছেন। সেই কমিশন কাজ শুরু করেছে। এই সমস্ত যত ধরনের অনিয়ম হয়েছে তার জন্যে মাননীয় অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বাধীন একটি কমিশন চালু হয়ে গেছে। তেমনি আর একটি নারী নির্যাতনের উপরে যিনি একটি কমিশন হয়েছে একজন মাননীয় বিচারপতির নেতৃত্বে। আমি আগে এপিসোডে বলেছিলাম, এই মুহূর্তে ওনার নামটা মনে আসছে না, কিন্তু সেই কমিশনে আর একজনও আছেন। আর একজনও কি বলবো, মানে সর্বজন শ্রদ্ধেয় মানুষ আছেন, তার নাম হচ্ছে IPS দময়ন্তী সেন, যাকে ওই পার্ক স্ট্রিট কাণ্ডের সময় থেকে নানান রকম ভাবে হেনস্থা করা হয়েছিল ওই স্বৈরাচারী সরকারের সময়। কাজে এই যে এই সুযোগগুলোকে সাধারণ মানুষ তারা এই সুযোগগুলোকে গ্রহণ করুন। তারা বিভিন্ন রকম অ্যাপ্লিকেশন বা যে সমস্ত সরকারি অভিযোগের যে সমস্ত নিয়ম আছে সেগুলো পালন করে এনাদের কাছে সেই অভিযোগগুলো জানান। আর এর সাথে বলবো আর একটা জিনিস, সেটা হচ্ছে ওই যে অনুপ্রবেশ, এই অনুপ্রবেশ আমাদের এই যে দেশটাকে, এই রাজ্যটাকে সর্বনাশ করেছে। আমি বারবার করে বলতাম, আজকে তার প্রমাণ মিলছে। ধর্ণা মঞ্চ থেকে দেশ বিরোধী কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায়, এখনো ওনার ওই ধর্ণার নেশা উনি কাটিয়ে উঠতে পারেননি। দলটাই ওনার হাতছাড়া হয়ে চলে গেছে, দলটাই নেই আর ওনার হাতে। এখন এই কথা যখন আমি বারবার করে বলতাম এই এপিসোডগুলোতে, তখন অনেক মানুষ হয়তো সেটা বিশ্বাস করতেন না। আমি বারবার বলতাম যে ওই বাংলাদেশের, ওই পাকিস্তানের সম্পূর্ণ লিঙ্কড একটি সরকার তাদের এজেন্ডা পূরণ করবার জন্য এই রাজ্যে শাসন ব্যবস্থা কায়েম করে বসে আছে। আজকে যদি এই ভোটের ফলাফল না হতো তাহলে এই রাজ্যটা আর ভারতবর্ষের মধ্যেই থাকতো না। এবং কত বড় দেশ বিরোধী একটি মানুষ, একটি দল, তারা এই রাজ্যে শাসন ক্ষমতা চালাচ্ছিল। এইটা আজকে প্রমাণ হয়ে যাচ্ছে মানুষের কাছে। প্রত্যেকটি এলাকাতে, প্রত্যেকটি ওই সমস্ত মানে তৃণমূল কংগ্রেসের যে সমস্ত পার্টি অফিসগুলো বেরোচ্ছে, একের পর এক দুর্নীতি সেখানে বেরিয়ে আসছে। ভাবুন শিক্ষা ব্যবস্থাকে কিভাবে ক্ষতি করেছে, যার ফলে সুরেন্দ্রনাথ কলেজ, সবার শ্রদ্ধার সুরেন্দ্রনাথ কলেজ, সেই কলেজের মধ্যে থেকে কি কি বেরোচ্ছে আপনারা সবাই তা দেখেছেন। শুধু দর্শকবৃন্দ, এই লড়াই মাটিকে রক্ষা করবার লড়াই। সেই কারণে আমি বলেছিলাম যে ধর্মযুদ্ধ শেষ হয়েছে, কিন্তু ধর্ম স্থাপনের কাজ করতে হবে, সেটা চালু আছে, সেটা চলবে। একজনও কেউ দেশমাতৃকার দিকে যেন নজর তুলে তাকাতে না পারে। তার জন্যে দেশমাতৃকার এত এত কোটি কোটি বীর সন্তান কিন্তু প্রস্তুত আছে মা ভারতীকে রক্ষা করবার জন্য। শুধু দর্শকবৃন্দ, চেষ্টা করছি আপনাদের সামনে রেগুলার এপিসোডগুলো নিয়ে আসবার। আপনাদের একটু সহযোগিতা কামনা করছি, একটু আপনাদের শেয়ার চাইছি। আপনাদের হাত খুলে আপনাদের যেখানে যেখানে যা যা কিছু মনের ইচ্ছা, মনের মতামত, সেগুলো কমেন্ট বক্সে লিখুন, একটু শেয়ার করুন, আপনারা একটু সাবস্ক্রাইব করুন, যাতে আমাদের এই সংগ্রাম, এই যে দেশকে সুন্দর করবার ইচ্ছা, এইগুলি আগামী দিনে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলবার চেষ্টা, সেগুলো আরো ভালোভাবে ফলপ্রসূ হতে পারে। শুধু দর্শকবৃন্দ, আপনাদের সঙ্গে আবার দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।